ডক্টর ইউনূস সরকারের এক বছরে অর্জিত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছেন বিশ্লেষক। বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জে ব্যর্থ হয়নি দাবি উপদেষ্টার। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা। 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হলে দিতে পারবেন ভোট। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। বিএনপির বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত। নির্বাচনে ভালো ফল অর্জনই লক্ষ্য। এনসিপিকে টানার গুঞ্জন, পিআর পদ্ধতিতে ভোটের দাবি তোলায় নাখোশ বিএনপি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের এক বছর আজ। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও সরকার ব্যর্থ হয়নি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, সংস্কারের মাধ্যমে দুর্নীতি দূর করা সহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখন অর্জিত হয়নি। থামেনি চাঁদাবাজি, দখলদারিত্ব, আস্থা আসেনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও। প্রসূন আশিসের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কার আর বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। 24-এর 1 জুলাই থেকে শুরু হওয়া অহিংস সেই আন্দোলন দমাতে বল প্রয়োগ করে সরকার। শুধু তাই নয়, এক পর্যায়ে গুলি চালিয়ে অন্তত 1,500 মানুষকে হত্যার পর কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মোহাম্মদ ইউনূস। এর দুদিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর 8 আগস্টের এই দিন সন্ধ্যায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের এই একটি বছর? সকলের প্রতি যে আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থান ও নতুন সরকারের যাত্রা শুরু হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব সহ ফ্যাসিবাদী আচরণ দমনে সরকার এখনো সফল নয়। রেমিটেন্স প্রবাহ সচল থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা ফেরেনি এখনো। ফ্যাসিবাদের সময় আমরা যে আপনার চাঁদাবাজি দেখেছি, সেটা কিন্তু এখনো পূর্ণ উদ্যম বিদ্যমান। ল অ্যান্ড অর্ডার রিমার্কেবলি যে উন্নতি হয়েছে সেটা বলবো না। তারা যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এদিকে সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার মতে 1 বছরের কর্মকাণ্ড বিচার করে নয়, বরং নানা চ্যালেঞ্জের মুখে সরকারের সদিচ্ছাকে বিবেচনায় নেওয়াই হবে সফলতা বা ব্যর্থতার নির্ণায়ক। 5 বছরের একটা সরকারকে যেই মাপকাঠি দিয়ে জাজ করেন, 1 বছরের একটা সরকারকে সেই মাপকাঠি দিয়ে জাজ করবেন কিনা, জাজ করার ক্ষেত্রে তার সদিচ্ছাটাকে আপনারা বিবেচনায় নেবেন কিনা। যে সদিচ্ছাটাকে বিবেচনায় নেন, আমি বলবো কোনো জায়গাতেই আমরা ফেল করিনি। এ সময় 2-1টি মন্ত্রণালয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সকল ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া একটি সিস্টেম নিয়ে শূন্য থেকে কাজ করতে হয়েছে নতুন সরকারকে, যেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রায় সকল ক্ষেত্রে একটি কল্যাণমুখী সিস্টেম গড়ে তোলার চেষ্টা করেছে সরকার, যা পরবর্তী সরকার এসে জনগণের কাছে পৌঁছে দেবে। এইগুলো আসলে 1-1.5 বছরে আমরা করে যেতে পারবো না, কিন্তু আমরা একটা সিস্টেম ইন প্লেস আনবার চেষ্টা করব, যেটার ফলে পরবর্তীতে এই সিস্টেমটা ডেলিভার্ড হবে। এবং সেটা তখনই ডেলিভার্ড হবে যখন পরবর্তী নির্বাচিত সরকারগুলো সেটাকে অন করবে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ সরকারের সংস্কার বা পরিবর্তনগুলো টেকসই হবে না মন্তব্য করে বলেন, যেসব ক্ষেত্রে ঐকমত্য হবে সেগুলো স্বাক্ষরিত হওয়া উচিত। পরিবর্তনটাকে টেকসই করতে আমরা ঐক্যমতের দিকে যাচ্ছি। পলিটিক্যাল কনসেনসাসে যদি আমরা 10টা জিনিস করতে পারি, ওইটা কিন্তু টিকে যাবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া আমরা 20টা জিনিস করলে সেটা কিন্তু টিকবে না। আমাদের আপ্রাণ চেষ্টা হবে যে সমস্ত জায়গায় ঐক্যমত হয় সেগুলো যেন স্বাক্ষরিত ঐক্যমত হয়। আমরা বিচারেও এগিয়েছি, সংস্কারেও এগিয়েছি, এখন প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচনের যাত্রা। দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবাই স্ব কাজে ফিরবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা যেই কাজ করতাম সেই কাজে ফেরত যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি ভবনে কমিশনের সভা শেষে এই কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সকাল 11টা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন কমিশনের নবম সভা। আলোচনা চলে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, প্রবাসীদের ভোটের পদ্ধতি, ভোটার তালিকা আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও নিয়ে।
8 ঘন্টার বৈঠকে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলেও আটকে যায় আরপিওতে। মুলতবি ঘোষণা করে ইসির চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশেও পোস্টাল ব্যালটে ভোটের বিধান রাখা হয়েছে। প্রবাসে আমাদের বাংলাদেশি তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট, শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে। ভোটার তালিকা আইন অনুযায়ী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও জানান ইসি সানাউল্লাহ। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। এআই ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ ও ভোটের দিন ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও কেন্দ্রের সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দল ছাড়াও এই জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা। গুঞ্জন আছে এনসিপিকে জোটে ফেরানোরও। তবে জামায়াতের সভা সমাবেশে যোগ দেওয়াকে নির্বাচনী নয় বরং সংস্কার কেন্দ্রিক বলছে তরুণদের দল। প্রত্যাশিত জোট হলে নির্বাচনে ভালো ফলাফলের আশা জামায়াতের। আর বিএনপির অভিযোগ, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে। মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট। তবে এটিকে নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন এনসিপির এই নেতা। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, ফলশ্রুতিতে এবং নির্বাচনের তফসিল হয়নি। ফলে নির্বাচন কেন্দ্রে কি জোট হবে কি হবে না সেটির এখনো কোনো মেরুকরণ তৈরি হয় না। তবে সংস্কার বিএনপির বাহিরে অধিকাংশ দল, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি সহ সবগুলো দলে অনেকটা এক প্যারালালে চলে আসছে। ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসীও দলটি। আমরা 300 আসনেই নির্বাচন করব, তবে এককভাবে জামাত ইসলামী নির্বাচন 300 আসনে না করে সমমনা দলগুলোকে নিয়ে আমরা সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি করব। জামাত অবশ্যই এবার জনগণের আস্থা পাবে, এটা আমরা বিশ্বাস করি। বিএনপিকে বাইরে রেখে এসব দলের সভা সমাবেশের দাবি দেওয়ার সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, পিয়ারের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনোদিনও এই ধরনের সরকার এসে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই, উপজেলা নির্বাচন করে, তারা নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন করেছে। সুতরাং ওনারা পক্ষান্তরে এই পিআর করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। তবে এখনই চূড়ান্ত জোটের সম্ভাবনা দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোট হতে পারে, এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, নাও হতে পারে, কারণ টাইম তো এখনো আছে। ক্রমাগত এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যাবে রাজনীতি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরপরই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্তও জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বিরোধে আন্তর্জাতিক বায়াররা আবারও বাংলাদেশমুখী হওয়ায় বছরে অন্তত $10 বিলিয়ন রপ্তানি আয় বাড়াতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। ভারতের নিটওয়্যার অর্ডার যেমন বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, তেমনই চীন থেকে আসছে ফ্রি অফ কস্ট FOCর অর্ডার। এক্ষেত্রে শুল্কায়নের মতো বিদ্যমান জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছে BGMEA।
স্বাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের ছোট বড় ৪,৫০০ গার্মেন্টস কারখানার মধ্যে অন্তত ১৩০০ কারখানা মার্কিন বায়ারের কাজ করছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী বড় ৩০০ প্রতিষ্ঠান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ জটিলতায় এইসব কারখানায় উৎপাদনে ধীরগতি নেমে আসলো, এখন তা কেটে গেছে। ১৩০০-র মধ্যে ৩০০ ফ্যাক্টরি আছে যারা 100% কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড দেয়, ওদের ড্রাস্টিকলি কিন্তু একটা ভালো আসবে। সরকার যদি নীতিগত সহায়তা দিয়ে বাংলাদেশের এই পোশাক শিল্পের যাত্রাটাকে সহজ করতে পারে, আমরা কিন্তু বেনিফিটগুলো নিতে পারবো সহজেই। ২০২৪-২৫ অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বর্তমানে চীন ও ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ সংঘাত চলছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এক মৌসুমে অন্তত 3 বিলিয়ন এবং পুরো বছরে আরও 10 বিলিয়ন ডলার বাড়তি আয় করতে পারবে, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বছরে বাংলাদেশ 20 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার এবং 17 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করে। এর মধ্যে বেশ কিছু নিটওয়্যার পণ্যের বায়ার বাংলাদেশের পরিবর্তে ভারতের দিকে ঝুঁকছিল। এখন সে বায়াররা পুনরায় বাংলাদেশে ফিরছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়ার চায়নার যে বিজনেসটা বাংলাদেশে আসবে, সে বিজনেসটাকে আমরা নেওয়ার জন্য যে লোকাল যে ফ্যাসিলিটিগুলো দরকার, এগুলো এই মুহূর্তে সরকার এবং বিজিএমইএ বসে এগুলা বের করে নেওয়া খুবই প্রয়োজন আছে বলে মনে করি। তবে এফওসি এবং শুল্কায়ন সহ বিদ্যমান জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসার আহ্বান বিজিএমইএর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামীতে যে সরকারি আসুক, জুলাই শহীদ ও আহতদের অবদানকে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। অধিকাংশই প্রথম ধাপের যেই সরকারি প্রতিশ্রুতি ছিল সেটা পেয়েছেন। কিছু ওয়ারিশানের ব্যাপার আছে, ওইটা বাদে সেই সংখ্যাটা আছে, ওই সংখ্যাটা বাদে আহতদের কেউ দেওয়া এ ক্যাটাগরির পৌঁছে দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা সহ। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। পদ্মা সেতু ঘিরে নতুন রেল নেটওয়ার্কে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছানো যাচ্ছে। কিন্তু শত কোটি টাকায় নির্মিত মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশন পড়ে আছে অলস। ট্রেনে উঠতে কমলাপুরেই যেতে হচ্ছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরবাসীকে। এতে চাপ বাড়ছে রাজধানীর ওপর। পর্যায়ক্রমে স্টেশনগুলোকে সচল করার পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু হয়ে এখন ট্রেন যাত্রায় ঢাকা থেকে খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনা ও বেনাপোল যাওয়া যাচ্ছে সর্বোচ্চ 3.5 ঘন্টায়, কিন্তু এর সুফল পাচ্ছেন না পদ্মাপাড়ের মানুষ। মাওয়া, শ্রীনগর, নিমতলী, পদ্মা ও শিবচর স্টেশনে ট্রেন থামছে না, তাই খুলনা বা বেনাপোলের ট্রেনে চড়তে যেতে হচ্ছে কমলাপুর স্টেশনে। রাজধানীর উপর চাপ বাড়ছে। এতে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত সহ ব্যবসা বাণিজ্যে স্টেশনগুলো ঘিরে নতুন নগরায়ণ সম্ভাবনার হাতছানিও ব্যাহত হচ্ছে। কোটি কোটি টাকা যে ব্যয় করে একটা রেল স্টেশন বানাইছে, এটা কেন ব্যবহার হইতেছে না? স্টেশন আছে, সব আছে, কিন্তু এখানে রেল থামে না। কর্তৃপক্ষ বলছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া বা শ্রীনগর স্টেশনে বেনাপোলের ট্রেনের যাত্রা বিরতির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই জায়গায় আমাদের অন্যান্য ট্রেনগুলোর স্টপেজ হওয়ার সম্ভাবনা আছে, এবং আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে শ্রীনগরের ট্রেন স্টপেজ হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সবগুলো স্টেশনই এখন খোলা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনগুলা এটা আমাদের অপারেশনে আনার এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু দিয়ে 6 জোড়া ট্রেন চলাচল করে। শুধুমাত্র লোকাল ট্রেন নকশিকাতা ছাড়াও মধুমতি কোনো কোনো স্টেশনে থামছে।
কিন্তু এই দীর্ঘ সময়েও এই নতুন রেল নেটওয়ার্কের অনেক রেল স্টেশনই এরকম অলস পড়ে আছে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূস সরকারের 1 বছরে অর্জিত হয়নি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছেন বিশ্লেষক। বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জে ব্যর্থ হয়নি দাবি উপদেষ্টার। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনে তফসিল ঘোষণা, 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হলে দিতে পারবেন ভোট। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। এবং বিএনপির বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াত, নির্বাচনে ভালো ফল অর্জনই লক্ষ্য। এনসিপিকে টানার গুঞ্জন, পিআর পদ্ধতিতে ভোটের দাবি তোলায় নাখোশ বিএনপি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।